কালী মাতা, সাতসাগরী মাতা, বাবা ভৈরবরাজ, সন্ন্যাসী বাবা, সেই সঙ্গে ভোলানাথের চরণে প্রণাম জানিয়ে যুগবতার লোকনাথ বাবার চরণ স্মরণ নিয়ে শুরু করতে চলেছি 1432 বঙ্গাব্দের এই মুহূর্তের পালা প্রযোজনা সংসারে আজ কালো মেঘ। রচনা একালের নরম মাপের গরম নাট্যকার ডাক্তার তাপস কুমার। অশ্রু সজল সামাজিক যাত্রাপালা, চেনা পৃথিবী অচেনা যেন, মিছে প্রেম প্রীতি স্নেহের আবেগ, আপনার জন নেই কো আপন। সংসারে আজ কালো মেঘ, সংসারে আজ কালো মেঘ, সংসারে আজ কালো মেঘ। আমার রাহুদা ব্যারিস্টারি পাশ করে বিলেত থেকে আজ গায়ে ফিরছে, সবাই বলাবলি করছে। তাই তো সেই যদি গায়ে ফিরে এসে আমাকে চিনতে না পারে, তাই তার একটা ছবি আমি সঙ্গে করে নিয়ে এসেছি। যদি সে আমাকে চিনতে না পারে, তাহলে এই ছবিটার কথা স্মরণ করিয়ে দিয়ে আমি তাকে বলবো, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। তোমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবীণা, ভালো করে অসাধারণ। তোমার গান শুনে মনে হচ্ছে যেন অসময়ে বসন্ত এসে হাজির হয়ে গেছে। আপনি আবার বসন্ত খুঁজে বেড়াচ্ছেন? আপনি কি পাগল নাকি? ঠিক ধরেছ, আমি পাগল, তবে যে সে পাগল নয়, একেবারে প্রেম পাগল। আমি তোমার প্রেমে। কি বললেন আপনি? আরে না না না, তেমন কিছু বলিনি। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি এই কৃষ্ণা চূড়ার তোলায় একা একা চক্কর কেটে চলেছ, যেন বিহরিণী রায় কৃষ্ণের আসার প্রতীক্ষায় মগ্ন। ঠিক বলেছেন, ঠিক ধরেছেন আপনি। আপনার আমার কৃষ্ণের আসার প্রতীক্ষায় আমার প্রহর গোনা শেষ হয়ে গেছে, কারণ আমার কৃষ্ণ আজকে আসবে। তা তোমার কৃষ্ণটি কে? সময় হলেই জানতে পারবে। আমি যে আর সময় নষ্ট করতে রাজি নেই সুন্দরী। আমি চাই আপাতত আমি নিজেই তোমার কৃষ্ণ হয়ে তোমার কদম্ব বনে লীলা খেলায় মেতে উঠে। আমার হাত ধরবে কেন? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। ছাড়ুন। তোমায় হিদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। আরে ছেড়ে দিলে সোনার গৌরী আর পাবো না। তোমায় হিদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কি বলেন জানোয়ার? তবে রে শয়তান! কি ভেবেছিস? কি ভেবেছিস তোরা যে আমরা এই গায়ের মেয়েরা তোদের মতো জানোয়ারদের কামনার আগুনে পুড়ে নিজেকে ধন্য বলে মনে করবো, তাই না? না রে জানোয়ার, না। তোদের ওই কামনার বিষ দাঁতগুলো ভেঙে দিতে জানি। যে শিকার যত বেশি করে পাই, তাকে শিকার করার মজাটা তত বেশি। শিকারই করবো না,
তোকে কামনার কষাই কানাই কুচি কুচি করে কেটে লালসার মাল মশলা মাখিয়ে তোকে চেটে বুড়ে খাবো। কি লজ্জা! গ্রামের শান্ত সরল পবিত্র পরিবেশটা এই শহুরে অসভ্যতার কদর্য কালচার একটু একটু করে গ্রাস করে চলছে। এটাই তার জ্বলন্ত উদাহরণ। গ্রামের মেয়েদের আমি কখনোই ওই শহুরে জানোয়ারদের লালসার শিকার হতে দেবো না। তাই তীব্র প্রতিবাদ করে বলছি, এই রাজকাল, গ্রামের মাটিতে দাঁড়িয়ে গ্রামের মেয়েকে স্পর্শ করার সাহস হয় কি করে? ভালো জাতকে ছেড়ে দাও, নইলে তোমার হাত দুটো আমি ফেঁকে দেব। এ হলো সামনে কেন? আপনার বোধ জানা নেই যে প্রতিহিংসার চেয়ে প্রতিবাদের হাতটা অনেক বেশি শক্তিশালী। ঠিক বলেছেন স্যার। আর এতক্ষণ তো আমি ওই প্রতিবাদটাই করছিলাম। আপনি প্রতিবাদ করছিলেন? তবে আর বলছি কি, আমি তো আপনাকেই ওয়েলকাম জানাতে স্টেশনে যাচ্ছিলাম। হঠাৎ এই রাস্তায় এই মেয়েটা হঠাৎ আমায় আগলে দাঁড়ালো। অশ্লীল অঙ্গভঙ্গি করতে লাগলো। ওই লাইনের মেয়েরা যেসব করে আর কি, যেই আমি ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি অমনি ও জড়িয়ে ধরে আমার কারবারে খেলতে চাইল। ও, সেই সম্মান বাঁচিতেই বুঝি ওই নোংরা মেয়েটাকে আপনার কামনার কোসাইখানায় কেটে কুচি কুচি করে লালসার মাল মশলা মাখিয়ে চেটে পুটে খেতে চাইছেন, তাই না মিস্টার লাহিড়ী? না না, আপনি আমায় ভুল বুঝেছেন। নিজেকে চরিত্রবান সাজতে গিয়ে অন্যের চরিত্রকে ছোট করবেন না। আমি পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছি। আর আপনি যদি আমাদের কোম্পানির ম্যানেজার না হতেন, তাহলে চাপকে আপনার গায়ের চামড়াটা আমি তুলে নিতাম। সরি, আই এম রিয়েলি সরি স্যার। আমার কাছে সরি চাইলে হবে না। যাকে অসম্মান করতে হাত উঠেছিলেন তার কাছে গিয়ে জোর হাত করে বোন বলে ক্ষমা চেয়ে দিন। কি হলো, ক্ষমা চান? চান ক্ষমা? আমায় ক্ষমা করে দাও বোন, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। দেখলেন তো মিস্টার লাহিড়ী, এরাই হলো গ্রাম বাংলার প্রকৃতময় মমতাময়ী নারী। সর্বহারা সেজে নিজের চোখের জলটাকে আড়াল করে এরাই শুধু ক্ষমা প্রার্থীকে ক্ষমা করতে পারে। ভাই দা ভাই, এখন আপনি আসতে পারেন। কিন্তু আমি তো আপনাকে নিতেই স্টেশনে যাচ্ছিলাম স্যার। বাড়িতে সবাই ওয়েট করছে আপনাকে বরণ করবে বলে। আমি কোনো রাজ্য জয় করে আসিনি মিস্টার লাহিড়ী যে আমাকে বরণ করে বাড়িতে তুলতে হবে। আমি পায়ে হেঁটে বাড়ি যেতে পারবো। এবার আপনি আসুন। ওকে স্যার, আপনি না চাইলেও আমরা কিন্তু আপনাকে মোস্ট ওয়েলকাম জানাবোই। ওয়েলকাম নয় মিস্টার দত্ত, তোমার করবরি আমি কেরোসিন ঢেলে দেবো। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। আপনি যদি ঠিক সময় এসে না পড়তেন তাহলে আমার যে আজ কি সর্বনাশ হয়ে যেত। কিন্তু তুমি এই ভোর দুপুরে কৃষ্ণচূড়ার তলায় একা একা কি করছিলে? আজ আমার কাছের মানুষ বহুদিন পর গায়ে ফিরে আসবে। জানেন, 5 বছর আগে সে বিলেত যাওয়ার আগে আমাকে কথা দিয়ে গিয়েছিল সে ফিরে এসে এইখানে আমার সাথে প্রথম দেখা করবে। আর সেই জন্যই তো তার প্রতীক্ষায় আমি অপেক্ষা করে বসে আছি। তোমার কাছের মানুষটি কে? আমার রাহুল দা। আমার রাহুল দা আজ ব্যারিস্টারি পাস করে বিলেত থেকে গায়ে ফিরছে। ও মাই গড, সে তো আমারই বন্ধু। সে তো অনেকক্ষণ আগে স্টেশন থেকে গাড়ি করে বাড়ি চলে গেছে। কি বললেন? আমার রাহুল দা বাড়ি ফিরে গেছে? না না না, এ হয় না, আপনি হয়তো ভুল দেখেছেন। সে তো আমাকে কথা দিয়ে গিয়েছিল। আরে বাবা, 5 বছরের আগে দেওয়া কথা সবার কি মনে থাকে? তাছাড়া সঙ্গে তার বিয়ে করা মেম বউ ছিল না, সেই জন্যই হয়তো। কি বললেন আপনি? আমার রাহুল দা বিয়ে করেছে? না না না, এ হয় না, এ হতে কিছুই না। আরে বাবা, ও তো সে কথাই বললো। আর বিলেতের মেম বউ বলে কথা, দেখতে চলো একেবারে ডানা কাটা পরি। চুপ করুন, চুপ করুন, আপনি চুপ করুন। মানুষটা এতখানি বদলে গেছে, সে কি তার প্রতিশ্রুতির কথা ভুলে গেছে?
সে কি জানে না আমি যে তার অপেক্ষায় প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত অপেক্ষা করে বসে আছি। সে আমাকে আশাহত করে চলে গেল। আরে বাবা কি মুশকিল, এতে কান্নার কি আছে? তোমার রাহুলদা যখন বিয়ে করে নিয়েছে, তুমিও না হয় কাউকে বিয়ে করে নাও। না না বাবু না, এ তো হয় না, এ হতে পারে না। মেয়েরা তো একমাত্র একজনকেই ভালোবাসতে পারে, আর সে আমার রাহুল দা। সেখানে আমি আর অন্য কাউকে বসাতে পারবো না। তাই তো আমাদের ভালোবাসার একমাত্র সাক্ষী ওই কৃষ্ণচূড়া গাছ। ওই কৃষ্ণচূড়ার গাছে আমি শাড়ির ফাঁস লাগে আত্মহত্যা করতে চল। আচ্ছা বোকা মেয়ে তো তুমি, আরে মরবে কেন? তুমি না হয় একটা বিয়ে করে নাও, আর তুমি চাইলে আমি তোমায় বিয়ে করি। কি বলেন আপনি? তখন তোমার সমান বাজছিল, আর এখন তোমাকে বাজাতে আজই আমি তোমায় বিয়ে করে নেবো। এসো আমার সঙ্গে। ছেড়ে দিন বাঁচে, খবরটা ছেড়ে দিন। তবে ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো। আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো। তার মানে কে তুমি? যাকে মনের অন্দর বলে সযত্নে সাজিয়ে রেখেছ দীর্ঘ 5টা বছরের প্রত্যেকটা দিন, তাকে তুমি চিনতে পারবে না কাকন? রাহুল দা, সোনালি বিকেলে গাছের ছায়ায় মুখোমুখি বসে নীল সন্ধ্যায়। সোনালি বিকেলে গাছের ছায়ায় মুখোমুখি বসে নীল সন্ধ্যায়। জীবনানন্দ তুমি তো শোনাতে, জীবনানন্দ তুমি তো শোনাতে। ভেবে দেখো মনে পড়ে কিনা আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো। কথা শোনো বৌদি, আমার একটা কথা শোনো। ছি ঠাকুরপো, ছি, তোমার লজ্জা পাওয়া উচিত। তুমি নিজেদের কারখানার প্রোডাক্ট নিজেই চুরি করে বিক্রি করেছো। তোমার দাদা নিরুদ্দেশ হয়ে যাবার পর এই কারখানার রাজ যদি আমি না টেনে ধরতাম, তাহলে তো এতদিনে তুমি কারখানাটাকে বিক্রি করে দিতে। এটা তোমার ভুল ধারণা বৌদি। দাদা নিরুদ্দেশ হওয়ার পর আমি বুকে রক্ত জল করে আমি কারখানাটি আগলে রেখেছি, অথচ তুমি আমার নামে চুরির অপবাদ দিচ্ছ। ঠাকুরপো তুমি, আমি মানছি আমিও তো কিছু ভুল করেছি। মানে নিজের বিশেষ প্রয়োজনে অতি সামান্য প্রোডাক্ট তোমাকে না জানি বিক্রি করছি, সেও তো মাত্র 2-1 না 2-1 বার নয়, 3-3 বার তুমি কারখানার প্রোডাক্ট চুরি করেছো। এত করে সতর্ক করা সত্ত্বেও তুমি এতটুকু পাল্টাও নেই। আমার কাছে খবর আছে তুমি গত পরশুদিন রাত্রে বেলায় 5 লরি মাল পাচার করেছো। কে বলেছে এই কথা? আমি। একই ম্যানেজার তুমি? হ্যাঁ আমি। যদি ওই চুরির বকরা আমি পকেটে পড়েছি, তো বিবেক বলে একটা জিনিস আছে স্যার। যার নামক খেয়েছি তার সাথে নামক খারাপি করলে ঈশ্বর কি আমি মাফ করবেন বলুন? তাই তো ইচ্ছে করে আমি আপনার কারবারে কেরোসিন ঢেলে দিলাম। আপনি যে 5 লরি মাল পাচার করেছেন সেটা ফাঁস। এইসব কথা বলে তুমি কি আমাকে ফসাতে চাও? এইসব বন্ধ করো। পারবো না স্যার, পারবো না। আমার বিবেক আজ জেগে উঠেছে, তাই আজ আমি সব সত্যি ফাঁস করে দেবো। সব সত্যি মানে? কি আর বলবো মাসিমা,
আর 15টা বছর ধরে আপনি যে আপনার স্বামী নিরুদ্দেশের ঘটনাটা জেনে এসছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। আসলে আপনার স্বামীকে খুন করা হয়েছে। এগুলো আমি বিশ্বাস করি না, তোমরা মিথ্যে বলছো, মিথ্যে। মিথ্যে নয় মাসিমা, মিথ্যে নয়, এর সব প্রমাণ আমি সংগ্রহ করে রেখেছি। প্রথমে আপনার স্বামীকে কিডন্যাপ করা হয়, তারপর তাকে কুপিয়ে কুপিয়ে খুন। চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা, বন্ধ করো। পারবো না স্যার, পারবো না। আমার বিবেক আজ ব্রাশ হয়ে গেছে, তাই আমার মুখ দিকে আজ গল গল করে সব সত্যিটাই বেরিয়ে আসে। সব সত্যি। এবার বলো দেখো, সত্যিটা কি? সত্যিটা কি? তোমরা আমার কাছে কি জন্য লুকাচ্ছ? বলো তো। বাবা, তোমাদের লজ্জা করছে না? তোমার লজ্জা করছে না? আমার স্বামী আমার নিরুদ্দেশ হয়ে গেছে। দীর্ঘ 15টা বছর শাখা সিঁদুর পরে তার আশার অপেক্ষায় প্রহর করছি, আর তুমি সব শেষ করে দিলে। ওগো, তুমি শাখা সিঁদুর, আমি শাখা সিঁদুর পরে আমার স্বামীর আত্মার অমঙ্গল করতে চাই না। ফিরিয়ে নাও তোমার শাখা সিঁদুর। কি করছেন মাসিমা? শান্ত হন, আপনার হাতটা দুর্বল আছে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। হাত আমার যথেষ্ট শক্তই আছে। এবার বলো তো ম্যানেজার, এ আমার স্বামীকে খুন করেছে, আর সেই খুনের কি প্রমাণ আছে তোমার কাছে? খুনের পুরো ভিডিও ক্লিপটাই আমার কাছে আছে মাসিমা। কিন্তু সেটা দেখলে আপনি কি সহ্য করতে পারবেন? মনে কত বিভৎস ভাবে যে ওনাকে খুন করা হয়েছে। ম্যানেজার তুমি প্রথমে জ্যান্ত অবস্থায় তোর চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে, মাথাটা টলমল করছে না তো মাসিমা? তারপর ওই ধারালো ছুরি দিয়ে তার জিভটাকে কেটে দেওয়া হয়েছে। মাসিমা তারপর সর্বশেষে তার হাত পা গুলোকে কেটে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। ও আপনারই ঘর সত্য বিভীষণ, ওই দেখলেন যত এমন না, দেখছেন না মানুষটা কেমন শোকে দুঃখে ভেঙে পড়েছেন। আপনি তো মাসিমা, আপনার সারা শরীরটা টলমল করছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে বোধহয়। আরে বসুন মাসিমা, বসুন। আমার কিচ্ছু হবে না। ওই শয়তানটাকে শেষ না করা পর্যন্ত আমাকে বেঁচে থাকতেই হবে। তুমি বিশ্বাস করো? তোমার লজ্জা করে না? তোমার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। যে মানুষটা তার নিজের হাতে সমস্ত সম্পত্তি গড়েছিল, তার অর্ধেকটা অংশ তোমাকে নির্দ্বিধায় দিয়েছে, আর সেই মানুষটাকে তুমি এইভাবে খুন করেছো। খুন না, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে পুলিশে দেবো, কিন্তু তার আগে আমার প্রমাণ চাই, আমার প্রমাণ চাই। হ্যাঁ ম্যানেজার, কই দাও সেই প্রমাণ আমাকে দাও। নিশ্চয়ই দেবো মাসিমা, নিশ্চয়ই দেবো। আর কেন দেবো জানেন? সেই ছোট্টবেলায় আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আপনাকে দেখলে কেন জানি না আমার মায়ের কথা খুব মনে পড়ে যায়। তাই তো সেই প্রমাণ দিয়ে শুধু খুনিকে ফাঁসিতেই ঝোলাবো না, সেই সঙ্গে ঢেলে দিলাম আপনার। কি করবে? জ্বলতো মানুষটাকে তুমি খুন করে ফেললে। এই খুনটা না করলে আপনার আমার দুজনের কোমরেই দড়ি পড়ে যেত। খুনি যদি করবে তাহলে দাদার খুনের কথাটা ওর কাছে প্রকাশ করলে কেন? ভেবেছিলাম স্বামীর মৃত্যুর ঘটনা শুনে বুড়ি এমনিতেই হার্ট ফেল করে মারা যাবে, কিন্তু বুড়ি হার্টটা দেখছি বড়ই শক্ত, মরবে কি মারার জন্য তারে পড়ে উঠলো। তাই বাধ্য হয়েই আমাকে হাত চালাতে হলো, কিন্তু বুড়িটা পুরোপুরি মরেছে তো।
এখনো যা শ্বাস বইছে, মানে বুড়িটা এখনো বেঁচে আছে। ঠিকই, ও বেঁচে চুলকে আমরাই মারা পড়বো। আরে যান স্যার যান, অর্ধেক কাজ তো আমি ফিনিশ করে দিয়েছি, বাকি অর্ধেকটা আপনি গোলা টিপে মৃত্যুটাকে নিশ্চিত করে ফেলুন। ঠিক বলেছ, শত্রুকে কখনো অবহেলা করতে নেই। এই ছবিটাই হবে তোমার কারবারে কেরোসিন ঢালার মূল অস্ত্র। শেষ, একদম খতম করে দিয়েছি, কিন্তু লাশটা নিয়ে এবার কি করবো? আরে কিছু করতে হবে না, পুলিশকে ফোন করে দিন, পুলিশ এসে লাশ তুলে নিয়ে চলে যাবে। কি পাগলের মতো কথা বলছো? পুলিশ এলে তো আমরা ধরা পড়ে যাবো। কি যে বলেন স্যার, নাটকের শুরুতেই যদি খলনায়ক ধরা পড়ে যায় তাহলে কি পাবলিক বসে থাকবে? আর মানে কাছে আসুন বলছি। হ্যালো পুলিশ স্টেশন, একটা খুন হয়ে গেছে, আমি দত্তভিলা থেকে বলছি। মা, কাকা, রোহন, আমি আসছি। নাটকের পরবর্তী অংশ বিরতির পর। মা, মা তুমি কোথায়? দেখো দেখো, তোমার খোকাই ফিরে এসছে, তোমার স্বপ্নকে সফল করে তোমার খোকাই ব্যারিস্টার। হে কি মা, মা তুমি মেঝেতে শুয়ে আছো কেন? কি কি হয়েছে তোমার? সর্বাধিক রক্ত ভেসে যাচ্ছে, বুকে ছুরিবিদ্ধ। কে কে আমার কাজ করেছে? কে? কি করলেন রাহুল বাবু? মাসিমাকে আপনি খুন করে দিলেন? না না, আমি খুন করিনি। আমি এখানে এসে দেখি মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, আর আর এই ছুরিটা মায়ের মুখে বিদ্ধ অবস্থায়। এই দেখুন স্যার, আমার ভাইপো রাহুল আমার বৌদি আইনের ওর মাকে এই ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে। না না কাকা না, আমি খুন করিনি। আমি এখানে এসে মাকে এই অবস্থায় দেখেছি, আমার মনে হয় অন্য কেউ খুন করে পালিয়েছে। উনি মিথ্যে বলছে স্যার, আমি নিজের চোখে ওনাকে খুন করতে দেখেছি। আপনি নিজের চোখে দেখেছেন মিস্টার লাহরি? বিশেষ কারণে ওদের মা ও ছেলের মধ্যে তর্ক চলছিল। বিশেষ কারণ বলতে রাহুল বাবু একটা গ্রামের মূর্খ বাজে মেয়েকে বিয়ে করতে চাইছিল, কিন্তু মাসিমা সেটা কিছুতেই মেনে নিচ্ছিল না। বিলেত ফেরত ব্যারিস্টার ছেলে এমন একটা অশিক্ষিত মূর্খ মেয়েকে বিয়ে করুক, কোন মা তা চায় বলুন? তাই তো মাসিমায়ের তীব্র প্রতিবাদ করে রাহুল বাবুকে ত্যায্য পুত্র করার হুমকি দিচ্ছিলেন। আর তাতেই খেপে গিয়ে রাহুল বাবু ওই ছুরি দিয়ে মাসিমাকে খুন করে ফেললো। ছুরিটা এখনো ওর হাতে ধরা আছে। আর একটা খুন করতে চলেছ? আপনি বিশ্বাস করুন স্যার, এরা মিথ্যে বলছে, আমি খুন করিনি। এই ছুরির ফিঙ্গারপ্রিন্টে প্রমাণ করে দেবে তুমি খুন করেছি কি করনি। তোমার হাতে হ্যান্ডকাপ কেন? কি করেছে দাদা? রাহুল বৌদিকে খুন করেছে। না, দাদা কখনোই জেঠিমাকে খুন করতে পারে না। ঠিক তোমার মতো আমি এই কথাটাই বলতাম রোহন, যদি না নিজের চোখেই খুনটা হতে দেখতাম। এ কথা আমি বিশ্বাস করি না দাদা।
হায়, আমি কি শুনছি দাদা? জেঠিমা, জেঠিমা, তুমি তুমি একটিবার কথা বলো জেঠিমা, তুমি একটিবার কথা বলো, একটিবার চোখ মেলে তাকাও। কেমন করে তাকাবে রে বাবা? তার ব্যারিস্টার ছেলে তার নিজের হাতে চোখ দুটো চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে। ব্যারিস্টারের বিবেকের বিচার যদি এটাই হয়, তাহলে উনি যে জনগণের কি বিচার করতেন সেটা ভেবেই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনাদের কারো কথা আমি বিশ্বাস করি না। দাদা, দাদা, আমি কি শুনছি? আমি জানি দাদা, তুমি এ কাজ কখনো করতে পারো না। কেউ হয়তো চক্রান্ত করে তোমায় ফাঁসিয়েছে, সেই চক্রান্তের চাল আমি ছিঁড়ে ফেলবো। দাদা, তুমি শুধু একটি বার বলো, তুমি এখন করোনি দাদা, তুমি এখন করোনি। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত ধারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের দোলে। তাই তো তোমায় সদাই অশ্রু জ্বলে, যাহারা তোমায় নিবাইছে বায়ু বিষাইত ভালো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? ওরে রোহন, এক ঘোর চক্রান্তের রাহু আমার জীবন সূর্যকে গ্রাস করেছে। তাই তো আমার সমস্ত সত্তাই মিথ্যের অন্তরে ঢাকা পড়ে গেছে রে ভাই। আমি কেমন করে নিজেকে নির্দোষ প্রমাণ করবো অতি বলতে পারি? তাই তোমার গর্ভধারিণী মায়ের মৃত্যুর পরনা মাথায় দিয়ে আমি জেল কাটতে শুনলাম। এবার আসুন। আর একটু সময় দিন স্যার, মাকে আমার শেষ প্রণামটুকু করতে দিন। মাগো, কেউ না জানলেও তুমি তো জানো মা আমি কতটুকু অপরাধী। তাই তোমায় সেই প্রতিজ্ঞা করছি মা, যে বা যারা আমাকে খুনি সাজিয়েছে তাদেরকে আমি খুঁজে বের করে আমি মাতৃহত্যার শাস্তি আমি দেবো মা, মাতৃহত্যার শাস্তি আমি দেব, মাতৃহত্যার শাস্তি আমি দেব। আসলে ভাই, আমার মমতা ওই মায়ের মোকাবিলা করার সৌভাগ্য আমার হলো না। তাই তোকে আমার অনুরোধ, তুই আমার মতভাগ্য মায়ের সৎ কাজটুকু করি, তা না হলে আমার মায়ের আত্মা কোনোদিনও শান্তি পাবে না রে রোহন, কোনোদিনও শান্তি পাবে না। বিদায় রোহন, বিদায়। সবার কপালে সুখ চায় না, তাই তো সবাই সুখী হয় না। সবার কপালে সুখ চায় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সুখের ঘর, আমি হলাম যা যাব, ঘর ছেড়ে তাই আজও যা যাব। কত যে আপন হলো কত যে আপন হলো কত যে আপন হলো। দাদা, আমি কিছুতেই আমার রাহুলদাকে বলতে পারবো না। সেই প্রেমের স্মৃতির কথা আমি কিছুতেই বলতে পারবো না, কিছুতে। প্রেমেরই স্মৃতি যে ভোলা যায় না, হারানো তিথি যে
কাকনের বিয়ে, যাকে সেই ছোট্ট থেকে কলা পিঠে করে নিজের মেয়ের মতো মানুষ করে তুলেছি, সে আজ বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। এ কথা ভাবলে বুকের ভিতরটা যেন আনচান করে ওঠে। তবুও মনের মাঝে একটাই সান্ত্বনা, আমার কাকনের খুব ভালো ঘরে বিয়ে হবে। এই বিয়েতে আমাদের কাকন সুখী হবে তো গো। কেন সুখী হবে না বড় বউ? কেন সুখী হবে না? কাকন তো নিজে এই বিয়েতে সাই দিয়েছে। উপরে সাই দিলে কি হবে? ওর বুকের ভেতরটা যে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। ও যে এখনো রাহুলকেই ভালোবাসে। চুপ করো বড় বউ, তুমি চুপ করো। আজকের ওই শুভ দিনে অলক্ষণের নামটা মুখে উচ্চারণ করবে না, যে সামান্য কারণে নিজের মাকে খুন করতে পারে। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো রাহুল তার মাকে খুন করেছে? আমার বিশ্বাসে কি আসে যায় বড় বউ? সে খুন করুক আর নাই করুক, খুনই তার একমাত্র পরিচয়। কিন্তু আদালতের বিচারে যাই হোক না কেন, তোমার বিবেকের আদালতে বিচার করে বলো তো, রাহুল কি সত্যি তার মাকে খুন করতে পারে? আমার বিবেকটাই তো এই বোবা হয়ে গেছে বড় বউ। আমি কেমন করে কার বিচার করব? তাই বলে একটা নির্দোষ ছেলে বিনা দোষে জেল খাটবে, এর কি প্রতিকারের কোনো পথ নেই? না নেই, এই যুগে সততা মানবতা কোনো মূল্য নেই বড় বউ। যার বেশি টাকা আছে আইন তার হয়ে কথা বলবে। তাই বলছি এসব এখন বন্ধ করো। একটা বার যদি কাকনের মনে গাথা হয়ে যায় যে রাহুল সম্পূর্ণ নির্দোষ, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তাহলে কাকন হয়তো এই বিয়ে করতে বেঁকে বসবে। বেঁকে বসবে নয় গো, বেঁকে বসবে নয়, ও বেঁকে বসেছে। দিনে রাত শুধু কাঁদছে আর বলছে এই বিয়ে তোমরা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। না বড় বউ, এমনটি হতে দেওয়া যাবে না, তাহলে যে মহা সর্বনাশ হয়ে যাবে। তাই বলছি কাকনের সামনে রাহুলের নামে এমন মিথ্যে কথা বলতে হবে যা শুনে কাকন রাহুলকে ঘৃণা করে। কি বললি বড়দা? যে এই মানুষটাকে আমি এতদিন ধরে মনে প্রাণে ভালোবেসে এসেছি, সেই মানুষটাকে আমি ঘৃণা করব? হ্যাঁ করবি, করবি। একটা খুনিকে ভালোবেসে কখনো নিজের ভালোবাসার অমর্যাদা করিস না রে বোন। তাই বলছি নতুন জীবনের মধ্যে পা বাড়ানোর আগে পুরনো জীবনটাকে তুই ভুলে যা। কেমন করে ভুলে যাব বড়দা? কেমন করে ভুলে যাব? আমার পূর্ব জীবনের সেই স্মৃতি কথা বারবার বারবার আমাকে হাতছানি দিয়ে ডাকছে। মনে হচ্ছে কে যেন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, তুই ভুল করতে চলেছিস কাকন, তুই ভুল করতে চলেছিস। চুপ কর। একটা জেল ফেরত আসামিকে আত্মীয় করে কখনো আমি আমার পরিবারের বদনাম করতে পারবো না। তোমার পরিবারের যাতে বদনাম না হয় তার জন্য আমি রাহুলকে নিয়ে দূরে, বহু দূরে চলে যাবো বড়দা। তুমি শুধু আমার এই বিয়েটা ভেঙে দাও। মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব বিয়ের মণ্ডপে বিয়ে দেখবার জন্য এসে হাজির হয়েছে, তাদের আমরা কি জবাব দেবো? না বৌদি, তাছাড়া বরকে আমি কি বলবো? তোমাদের কাউকে কিচ্ছু বলতে হবে না। আমি সবার কাছে গিয়ে হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে নেবো। বড়দা গো, তুমি শুধু নহবতটা বন্ধ করতে বলো, আর আমি এই বিয়ের সাজ পোশাক খুলে এক্ষুনি পাড়া প্রতিবেশীদের কাছে বোঝাতে চললাম। কি ভেবেছিস তুই আজ এতগুলো মানুষের সামনে আমাকে অসম্মান হতে হবে? কখনো না। রাহুলকে ভুলে আজ তোকে এই বিয়ে করতে হবে, নইলে তুই আমার মরা মুখ দেখবি। না না গো বড়দা, না, এ হতে পারে না বড়দা। আমার সুখের চেয়ে তোমার জীবনের মূল্য যে অনেক বেশি গো বড়দা। তাই তো আমি বলছি, আমি তোমাদের ইচ্ছা করতে, তোমাদের ইচ্ছা মতো আমি এই বিয়ে করতে রাজি। বর চলে এসেছে, বর। বর এসে গেছে। তোমাদের সবার চোখে জল কেন দাদা? তোমরা কাঁদছো? কাঁদবো কেন ভাই? এ তো আমার আনন্দের অশ্রু। আজ আমাদের একমাত্র বোনের বিয়ে, আর আনন্দ করবো না বল? এ হতভাগী, তুইও কি নিজের বিয়েতে নিজে আনন্দ করছিস? হ্যাঁ রে ছোটদা, হ্যাঁ, আমি আজ খুব আনন্দ করছি।
করছি রে ছোটদা। এ হতভাগী, আমি খুব এই, আনন্দ করছি। আনন্দ করছি বলে কাঁদছিস কেন? কাঁদবি না, একদম কাঁদবি না বলছি, চুপ। ছোটদা, কাঁদিস না রে, মোছে রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে, মোছে রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভাঙা বেদনায় হৃদয় তো ভাসবে। আবার হবে তো দেখা সুখেরই মন। কাঁদিস না রে, মোছে রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। আরে স্বামীর ঘর হলো সুখের স্বর্গ, আর সেই স্বর্গে তুই আজ পা বাড়াতে চলেছিস। এই সময় কি আর চোখে জল ফেলতে আছে রে বোন? তার চেয়ে তুই আনন্দ কর, একেবারে প্রাণ খুলে আনন্দ কর। কি রে হতভাগা, ওকে হাসতে বলে তুই নিজেই কাঁদছিস? পারলাম না দাদা, পারলাম না। এত চেষ্টা করেও হাসির আড়ালে কান্নাটাকে আমি চেপে রাখতে পারলাম না দাদা। আমি ধরা পড়ে গেলাম দাদা, ধরা পড়ে গেলাম। এ কাকন, এ স্বামীর ঘরে গিয়ে আমাদেরকে ভুলে যাবি না তো? আমি জানি আমরা তোর ইচ্ছের বিরুদ্ধে তোর বিয়েটা দিচ্ছি, তাই তোকে আমি অনুরোধ করছি বোন, রাহুলকে ভুলে তুই তো নতুন সাথীকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা কর বোন। নতুন সাথীকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা কর। প্রয়োজন হলে আমি আমার জীবনের সব সুখ দিয়ে আপনাদের বোনকে সুখী করবো। ছি ছি ছি, কি কাণ্ড বলো দেখি। হ্যাঁ, বরকে বরণ করে নিয়ে আসা উচিত ছিল, অথচ বর নিজেই। এত ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই বৌদি। এখন তো আমি আপনাদের একজন, তাই না? তাই যদি সামান্য কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমরা নিজেরাই সামনে নেব। তোমার কথাগুলো শুনে বড় ভালো লাগলো ভাই। আত্মীয় হওয়ার আগে তুমি যেভাবে আমাদের আপন করে নিলে। ছি ছি, এ কি বলছেন? হ্যাঁ, যা বলছি না, লগ্ন নাকি পড়ে গেছে, তাই পুরোহিত মশাই বিয়ের জন্য তাড়া দিচ্ছিল। আপনাদের কাউকে বাইরে দেখতে না পেয়ে আমি নিজেই ভেতরে চলে এলাম। বাহ, বেশ করেছো ভাই, বেশ করেছো। এবার তাহলে এসো আগে মালা বদলটাই সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। ডাকাত পড়েছে, ডাকাত। ডাকাত? ওরা যদি খুন খারাপি করে বসে। তুমি কোনো চিন্তা করো না দাদা, তুমি কোনো চিন্তা করো না। আমি এখনই পুলিশকে ফোন করতে চললাম। কেউ কোথাও যাবেন না, আমি ডাকাতি করতে আসিনি। আমি এসেছি আমার অধিকারটাকে রক্ষা করতে। রাহুল? হ্যাঁ, আমি জেলের মধ্যে জানতে পারলাম আজ তোমার বিয়ে হচ্ছে। হয়তো তোমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করছে, তাই আমি কারারক্ষীদের মেরে তাদের অজ্ঞান করে আমি জেল ভেঙে পালিয়ে এসেছি। আমি জানি কেউ বা কারো আমাকে চক্রান্ত করে খুনি সাজিয়েছে। সেই চক্রান্ত করে খুঁজে বার করে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবো এই কাকন। আর তার জন্য তোমাকে আমার পাশে প্রয়োজন। তাই বলছি, এ বিয়ে ভেঙে দিয়ে তুমি আমার সঙ্গে চলে এসো। না না, তা কি করে সম্ভব? বিয়ের কাজ প্রায় শুরু হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে। এই সময় ও চলে গেলে আমাদের যে সবার বদনাম হয়ে যাবে। কাকনের সুখের জন্য আমি সব বদনাম মাথায় তুলে নেবো না। কাকন শুধু নিজের মুখে বলুক যে ওই ছেলেটাকে বিয়ে করতে চায়, নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবো। আমি বলবো, আমি নিশ্চয়ই বলবো। আমার রাহুলদাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি প্রয়োজন হলে মিথ্যে সাক্ষী দেবো। আমি মিথ্যে সাক্ষী দিয়ে আমার রাহুলদাকে আমি বাঁচাবো। আমি ওই গৌতম বাবুকে বলবো আমি তোমাকে নয়, আমি রাহুলদাকে
রাহুলকে ভুলে আজ তোকে এই বিয়ে করতে হবে, নইলে তুই আমায় মোরা মুখ দেখবি। না তখন না, আমি তোমায় হাঁটতে দেবো না। তুমি শুধু সবার সামনে বলে দাও যে তুমি আমাকেই। না, আমি তোমাকে নয়, আমি ওই গৌতম বাবুকেই বিয়ে করবো। খবরদার বলছি, তুমি চলে যাও তুমি এখান থেকে। তুমি দয়া করে আমার সামনে থেকে চলে যাও। এটা তোমার মনের কথা নয়, আমার বিশ্বাস নিশ্চয়ই তোমাকে তোমার বাড়ির লোক জোর করে কথা। এবারে সব বন্ধ করো। তখন যাও বলার বলে দিয়েছে। এবার দয়া করে তুমি এখান থেকে চলে যাও। নিশ্চয় যাবো বৌদি, তবে কাকনকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। চলে আসো কাকন। তোমার হবু স্ত্রীর দিকে হাত বাড়ালে তোমার হাত আমি মুচড়ে ভেঙে দেবো। কাকন শুধু আমার, তাই কাকনকে আমি এখন এখান থেকে নিয়ে যাবো। আর তুমি যদি বাধা দিতেছো তাহলে তোমাকে আমি খুন করবো। খবরদার, আমার স্বামীকে খুন করার আগে ওই বন্দুকের গুলিতে আমার মুখটা ঝাঁঝরা করে দিতে হবে। কি বললে কাকন? ওই লোকটা তোমার স্বামী? স্বামী তো, মালা বদল যখন ওনার সঙ্গে আমার হয়ে গেছে তখন উনি তো আমার স্বামী। কিন্তু কাকন তুমি ভাবলে কি করে তোমার মতো একজন জেল ফেরার আসামিকে আমি আমার জীবন সাথী হিসেবে মেনে নেব? কোনোদিন না। চলে যাও তুমি আমার সামনে থেকে চলে যাও। বিশ্বাস করো কাকন, আমি খুন করিনি। নিজের মাকে কেউ খুন করতে পারে বলো? পারে। যেই মানুষটা নিজের মাকে খুন করতে হাতটা কাঁপলো না, সে তো যে কোনো সময় আমাকেও মেরে ফেলতে পারে। তোমাকে আমি সহ্য করতে পারছি না। চলে যাও আমার সামনে থেকে। আমার তোমাকে ঘেন্না করছে। কি বললে কাকন? কি বলবো? আমাকে তোমার খেলনা লাগছে। বলো কাকন, তুমি আবার বলো। তোমার ওই বুক ভরা ঘৃণ তিরস্কার ছুড়ে বেড়ে আমার ক্লান্ত অবসান্ত মনটাকে তুমি ক্ষত বিক্ষত করে দাও কাকন। চলে যাও ক্ষত বিক্ষত করে দাও কাকন, ক্ষত। চলে যাও তুমি আমার সামনে থেকে, চলে যাও। যাচ্ছি কাকন, আমি চলেই যাচ্ছি। তোমার দেওয়া ঘৃণার তিরস্কারকে আমার তোলার পথের পাথুয়া করে আমি একাই আমার জীবন যুদ্ধে লড়ে যাবো। আর কোনোদিন যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে তোমার কাছে ফিরতে পারি, সেই দিন তুমি আমায় ভালো না বসো, ক্ষতি নাই কাকন। কিন্তু ঘৃণা করে তাড়িয়ে দিও না কাকন, ঘৃণা করে তাড়িয়ে দিও না কাকন, ঘৃণা করে তাড়িয়ে। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। হাজার তারা স্বপ্ন নিয়ে, হাজার তারা স্বপ্ন নিয়ে হারিয়ে গেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম।
मुझे अभी सारा बिजली भी चले गए तो बहुत डर लगছে এখন আমি কি ये क्या कोई दरवाजा खटखट করছে मालूम होছে इतनी रात और इतनी अंधेरे में कौन हो सकता मालूम होছে कोई अपनी मुसीबत में फंसे গেছে उसका मदद चाहिए कोई है आइए अंदर आइए ये क्या कौन हो तू আমি কে তা তোমার জানা দরকার নেই শুধু এটুকু জেনে রাখো আজকে রাতে আমি তোমার এখানে থাকবো बाप का घर पाया क्या देखे तो मनो है मालूम हो তুমি কোন পাই দিয়েছো হ্যাঁ আমি ফেরারি কয়েদি এটাতে আমার যাবজ্জীবন সাজা হয়েছিল तुम खूनी हो না আমি খুনি নই নিহতের নিষ্ঠুর বিচারে আমাকে খুনি সাজতে হয়েছে প্লিজ প্লিজ আজকে রাতটুকু তোমার এখানে থাকতে দাও বিশ্বাস করো আমি ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত আজকে রাতটুকু বিশ্রাম দিয়ে ভোর হওয়ার আগে আমি এখান থেকে চলে যাব আবার চুপ সালা এগুলো আমি और हमरा बहिन থাকে কাল যখন সব বস্তিয়ালে জেনে যাবে কি এক আনোকা আদমি আমার ঘরে রাত কাটিয়ে গেছে তখন আমার বহিনের বদনাম হবে না যাও ভাগো হিয়াছে नहीं तो বস্তিয়ালেকে ডেকে তোমাকে আমি পুলিশের হাতে ধরিয়ে দেবে আরে কই হয় এই ছোকরা আমি এখানে বাঁচার জন্য এসেছি আর তুই যদি বাঁচতে না দিস তাহলে তোকেই আমি সত্যি সত্যি খুন করব আরে আরে থামো থামো ये क्या ये साला बेहोश हो गए नाকি ये मोकायो साला के पुलिसের হাতে आई बाप बिजली भी আসে গেছে এবারে সালাকে আচ্ছা করে পয়সা নিন ये क्या तो দোকানে আছে बहुत সুন্দর কে এখন বন্ধ না হলে তো এই সালা মরিয়া যাবে আর আমরা ঝোপড়ি কোনদের সালা মরিয়া গেল আমি ফসে যাবে नहीं पहले के बाजा तो हो गए हाय भगवान इसको तो भद्रत में लगते पुण्य करे भी चले गेছিল मालूम হচ্ছে कोई मुसीबत में फंसिए गे इसका यही हो আমি কোথায় কে 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 আমার ক্ষতস্থানে কাপড় বাঁধলো আমি বহুত দিন ছিল এখন বন্ধ না করলে তুমি হয়তো মরিয়ে যেতে ভালোই তো হতো জীবন যুদ্ধে পরাজিত ক্ষতবিক্ষত মানুষটা হয়তো কোথাও বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকতো এখানে মরবে কেন দোস্ত ये दोस्ती हम नहीं तोड़ेंगे मगर तेरा रात ना छोड़ेंगे अभी बहुत कुछ बाकी আছে लेकिन অক্টোবর তোমার হাত জখমি হলো কি করে তুমি বলেছিলে যে তুমি খুন করনি তো তোমার জেল হলো কেন তুমি শুনবে এই অভাগা জীবন যন্ত্রণার করুণ কাহিনী হ্যাঁ আমি শুনবে তোমাকে দেখে তো ভদ্র কথা আতি মালুম হচ্ছে বলো দোষ বলো কি চাই তোমার কাহিনী তাহলে শোনো আমার নাম রাহুল দত্ত কোটিপতি বাবার একমাত্র সন্তান আমি কোনো অজ্ঞাত কারণে 15 বছর আগে বাবা নিরুদ্দেশ হয়ে যান তাতে আমার জীবনে কোনো ফাটা পড়েনি মা আমাকে উচ্চ শিক্ষিত করে ব্যারিস্টারি পড়াতে বিলেতে পাঠান তারপর বিলেতে গেলেও আমার মন পড়ে থাকতো আমার মনের মানবী ওই কাকনের দিকে তাই দর্শকবৃন্দ আমার ওই কাকনকে দিয়েই শুরু করলাম আমার অসহায় জীবনের করুণ কাহিনী আপনি কি বলছেন স্যার ওপরে বন্ধু সেজে ভেতরে শত্রু মতো ছুরি চালাতে হবে প্রয়োজন হলে প্রেমিকা সেজে ঘন্টার বনের মধ্যে ঢুকে পড়বে আর মौज করে বাহানাই বেহিসাবি মাল খাইয়ে
ছেলেটাকে একদম বেহেড মাতাল বানিয়ে ফেলবে। তারপর তারপর কি স্যার? তারপর বলটা যখন ধীরে ধীরে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি প্যারালাইসিস হয়ে যাবে, ঠিক তখনই ওর কারবারে কেরোসিন, আই মিন টোটালি ফিনিশ। আমি পারবো না স্যার, আমি কিছুতেই পারবো না, কিছুতেই না, আমার ভীষণ ভয় করছে। এত ভয় করলে জীবনে উন্নতি করা যায় না লোকটা। বর্তমানে রোহনী দত্ত অ্যান্ড কোম্পানির একমাত্র ওয়ারিস। ওকে খতম করতে পারলে ওর বুড়ো বাপটা তো এমনিতেই হার্ট ফেল করে মারা যাবে। আর তখন পুরো দত্ত অ্যান্ড কোম্পানির প্রপার্টি হয়ে যাবে আমার। তুমি চাইলে এই দত্ত অ্যান্ড কোম্পানির পুরো প্রপার্টি তোমার হয়ে যেতে পারলে ডার্লিং। হ্যাঁ, কি বলেন সে? এই এত টাকা পয়সা বাড়ি গাড়ি সব আমার। আরে বাবা, আমাকে পাওয়া মানেই তো আমার সবকিছু পাওয়া নাকি? আমার সম্পত্তি মানেই তো তোমার সম্পত্তি, তাই না ডার্লিং? সেই প্রথম দিন থেকে আমি তোমায় ভালোবেসে ফেলেছি, আর সেই দিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, বিয়ে যদি করতেই হয় তাহলে আমি তোমাকেই বিয়ে করবো। তাহলে আমাকে দিয়ে কেন এই নোংরা খেলায় নামাচ্ছেন বলুন, কেন? আরে বাবা, এই খেলাটা তো আমাদের দুজনে, আমরা দুজনেই এক দলের প্রতিপক্ষ, তাই হারলে আমাদের দুজনারই ক্ষতি, আর জিতলে দুজনেই লালে। খেলা চলছে, ভয়ঙ্কর খেলা। ঈশ্বর বোধহয় আমাদের ফ্যামিলিটাকে নিয়ে এক সর্বনাশে খেলায় মেতে উঠেছে। হবে না স্যার, হবে না। ঈশ্বরকে ওই খেলায় হারিয়ে দিতে তার প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় আমি সাথে করেই এনেছি। প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়? এ হলো আমার মানে মাস্ততম রূপসা। এই কয়েকদিন হলো দিল্লি থেকে এখানে এসেছি। রোহনকে সুখতায় ফিরিয়ে আনা দায়িত্ব স্যার ওকেই দিতে পাবেন। স্যারকে প্রণাম কর। থাক মা থাক, তুমি ম্যানেজারের বোন। হ্যাঁ, তবে নিজে নয়, পিস্তুত। কিন্তু ম্যানেজার যে বললো মাস্তুত। আসলে আমি ইংলিশ মিডিয়ামে দিল্লিতে পড়েছি তো, তাই পিস্তুত মাস্তুত শব্দগুলো না আমি কেমন যেন গুলিয়ে ফেলেছি। তুমি দিল্লিতে পড়াশোনা করতে? শুধু পড়াশোনা নয় স্যার, তার সাথে সাথে নার্সিং ট্রেনিংটাও করে ফেলেছে। এই কিছুদিন আগে আপনি বলছিলেন না রোহন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছেলেটা রাহুলকে ভীষণ ভালোবাসতো। রাহুলের জেল হয়ে যাওয়ায় ও ভীষণ ভেঙে পড়ছে। যে ছেলে কোনোদিনও কোনো নেশা করতো না, সে এখন দিন রাত কিনা মদ খাচ্ছে। ওটা আপনার ভুল ধারণা স্যার। রোহন রাহুল বাবু দুঃখে মদ খায়নি। রোহন একটি মেয়ের কাছে প্রেমে ধোকা খেয়ে সেই দুঃখ ভুলতেই এইভাবে মদ খাচ্ছে। এই সময় ওর একটা বন্ধুর প্রয়োজন, যে ওর মনের গভীরে প্রবেশ করে ওর দুঃখ কষ্টটাকে শেয়ার করে নেবে। তাই তো আমার এই বোনটাকে এখানে নিয়ে আসা। আপনি পারমিশন দিলে ওই রোহনের মনের ট্রিটমেন্ট শুরু করে দেবে। তুমি পারবে মা, আমার একমাত্র ছেলেটাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। ওই ছেলেটি ছাড়া আমার কেউ নেই। ওর যদি কিছু হয়ে যায় আমি মরেও শান্তি পাবো না স্যার। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার ওই ছেলেটাকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে দাও মা, নইলে যে আমি মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। এই দত্ত ফ্যামিলিতে এন্ট্রিটা তোমার খুব সহজেই হয়ে গেল। এবার রোহনের মনে এন্ট্রি নিতে পারলেই আমাদের কাজটা 50% সাকসেস। আরে কোথায় আপনাদের সেই রোহন?
আমি বোধহয় কোনো পার্সোনাল মিটিং এ এন্ট্রি নিয়ে ফেলেছি। আরে আমরা কোনো পার্সোনাল মিটিং করছি না, আমরা তো তোমার জন্যই ওয়েট করছি। আমার জন্য? এ হলো আমার মাস্তুতো বোন রূপসা, এই কয়েকদিন হলো দিল্লি থেকে এখানে এসছে। আমার মোবাইলে তোমার ছবি দেখে আর তোমার কথা শুনে এতটাই এক্সাইটেড যে তোমার সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে উঠলো। আরে জানা বলছা রোহনের সঙ্গে পরিচয়টা করে নে। হ্যালো, নমস্কার। রোহনের সঙ্গে কথা বল, আমি অফিস থেকে ফেরার সময় তোকে নিয়ে যাব। কেমন? আমার সঙ্গে দেখা করার জন্য তুমি নাকি এক্সাইটেড, কিন্তু কেন? আমি কোনো ফিল্ম স্টার না মিনিস্টার। আপনি আমার কাছে অনেক অনেক বড়। আসলে তোমার নজরটা অনেক বড় তো, তাই তুমি খুব ছোট জিনিসকে বড় করে দেখতে শিখেছো। আমার মতো এই ক্ষুদ্র জীবটাকে কখনোই তুমি তোমার মনের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবে না। মাঝে ভাই, এখন তুমি আসতে পারো। আমি এখন একটু একা থাকতে চাই। একা থেকে আমার সঙ্গে আমার যুদ্ধটা আমি চালিয়ে যেতে চাই। আপনার যুদ্ধ করার অস্ত্র তুমি, আপনার সহযোগিতা হয়ে আমি আপনার যুদ্ধে জেতাতে চাই। কিন্তু আমি যে জিততে চাই না রূপসা, আমি যে হারতে চাই। আমার সহজ সরল উশৃঙ্খল জীবনটাকে শেষ করে আমি একটা নোংরা উশৃঙ্খল জীবনকে স্বাগতম জানাতে চাই। এটা আপনার মনের অভিমান। অনেক কাছের মানুষকে হারিয়ে আপনি দুর্বল হয়ে পড়েছেন, তাই তো সব কিছু ভুলে আপনাকে ঘুরে সব কিছু বলে থাকবো বলে থাকা যায় রূপা। ছোটবেলায় মাকে হারিয়ে যার অপার স্নেহ করুণায় মায়ের স্নেহ বুঝতে পারেনি, সেই মায়ের মতো জেঠিমাকে খুন হতে হলো। আর সেই খুনের দায়ে আমার সবচেয়ে কাছের মানুষটা আজকে জেলে চলে গেল, আমার চোখের সামনে দিয়ে জেলে চলে গেল। অথচ আমি কিছু করতে পারলাম না। যে অন্ধকার দুনিয়ায় সততা মানবতার কোনো মূল্য নেই, সেখানে আমি আর যন্ত্রণা, অসহ্য যন্ত্রণার গুণ পোকাগুলো আমার সুস্থ মনটাকে দূরে খাচ্ছে। আমি ভুলতে চাই। আপনার ভুলে থাকার মহোৎসব শান্তি, মহাশান্তি। এই শান্তির সুতা পান করে আমি অধঃপতনের সিঁড়ি বেয়ে আমি অধঃপতনের দরজায় পৌঁছাতে চাই। আমি জাহান্নামের দরজায় পৌঁছাতে চাই। তুমি আমায় পথ থেকে নিয়ে চলো রূপসা, তুমি আমায় পথ থেকে নিয়ে চলো। তবে এসো বন্ধু, তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানেই পৌঁছে দেব। हो मेरा दिल था अकेला, तूने नहीं था अकेला, तेरे याद में जब रात भर बाजीगर तूने बड़ा बाजीगर तूने बड़ा चदगल। हो मेरा दिल था अकेला, तूने खेल सकेला, तेरी याद में जब रात না বাবা না, আমি এভাবে নীলাদ্রির নামে এত বড় মিথ্যে অপবাদ আমি দিতে পারবো না।
শয়তানি মেয়ে, আজ 3 দিন ধরে পাখি পোড়া করে এত কিছু শিখালাম, আর আসল সময়ে কিনা আমার এক জোড়া মাল মাটি করার মতলব। ওরে মুখপুরি, এভাবে না হলে কি আমি তোর বিয়ে দিতে পারবো? আজকাল একটা মেয়ের বিয়ে দিতে গেলে কতগুলো টাকা খরচ হয় তা জানিস? কত লোকের মেয়েরা প্রেম করে নিজেরাই বিয়ে করে নিচ্ছে। তোর তো সে মরদও নেই, আর এটাও যদি না পারিস তো গলায় দড়ি দিয়ে মরবি যা। ভেবেছিলাম আমার একটা ভালো মানুষ মালদার জামাই হবে, আর বাকি জীবনটা আমি তারই ঘাড়ে বসে আয়েশ করে কাটিয়ে দেব। আরে দূর দূর, তার জন্য ভেবে মরছি, আমি বরং মরিতে যাই। দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও। তোমাদের কাউকে মরতে হবে না, বরং আমি আমার মনটাকে মেরে ফেলে তোমাদের এই লোভের খেলায় একটা তুরুপে তাস হয়ে রয়ে গেলাম বাবা। এবার তাহলে আমি আমার খেলা শুরু করি, না কি বলি? বলি নীলকণ্ঠ বাড়িতে আছো নাকি? হে নীলকণ্ঠ! আরে বঙ্কিম কাকা যে, এসো এসো। বঙ্কিম নয়, আমি বাঁকা বাঁকা বাকলি। আমি বাঁকা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। কি তোমার সোজা আর কথা? সেই সোজা কথাটাই আজ তোমাকে বলতে এসেছি। কি তোমার সোজা কথা? তার আগে তোমার গুণধর ভাইটাকে দেখো, কেন সে আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে? আমি তার জবাব চাই। কি করেছে নীলাদ্রি? আমি বলবো না 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 না, তুই বলবা। নীলাদ্রি তোর সাথে যা যা করেছে সব একেবারে খুলে খুলে বল। কেমন করে বলবো বাবা? নিজের কলঙ্কের কথা কি এইভাবে বলা যায় বাবা? কিসের কলঙ্ক তোমার? আর এর সাথে নীলাদ্রির কি সম্পর্ক? আপনার ভাইয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল, আর সেই সুযোগে সে আমাদের বাড়িতে গিয়ে আমাকে বিয়ে করবে বলে কথা দিয়ে দিনের পর দিন আমার সঙ্গে মেলামেশা করতো, আর তার জন্য আজ আমি মা হতে চলেছি। না, এই মিথ্যে কথা, মিথ্যে কথা। নীলাদ্রি কখনো এমন কাজ করতে পারে না। আরে নয় বৌমা, পেরেছে। এবং এই অপকর্মটি জানার পরেই নীলাদ্রি আমার বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে। আর এখন যদি নীলাদ্রি আমাকে বিয়ে করতে রাজি না হয়, তাহলে আমি সুসাইড করে মরবো। হতভাগীর কথাগুলো শুনলে এত করে বুঝাই। ওরে মুখপুরি, তুই নিজে মোর ক্ষতি নেই, কিন্তু পেটের বাচ্চাটাকে ওকালে মারতে চাইছিস কেন? যার বাচ্চা সে দায়িত্ব নিলেই তো ঝামেলা মিটে যাবে। কার বাচ্চা? কে দায়িত্ব নেবে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে আর না বুঝার কি আছে বাবাজি? তোমার ভাই যখন আমার মেয়ের পেটে বাচ্চা দিয়েছে, তখন তোমার ভাই সে বাচ্চার দায়িত্ব নিতে আমার মেয়েকে বিয়ে করেনি। অসম্ভব, অসম্ভব। ওর বাচ্চাটা, ওর পেটের বাচ্চাটা যে আমার নীলাদ্রির বাচ্চা, তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? তুমি কি বলছো মা জননী? এই সময় তুমি প্রমাণ খুঁজছো? সব প্রমাণ আমরা পুলিশের কাছে দেব। চলো বাবা, আমরা থানায় গিয়ে ওই নীলাদ্রিদের নামে কমপ্লেনটা করে আসি। আবার থানা পুলিশের কি দরকার? নীলাদ্রি বাড়ি ফিরুক, ও যদি স্বীকার করে নেয় যে ওই কাণ্ড করেছে, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি নীলাদ্রির সঙ্গে তোমার বিয়ে দেবো। কিন্তু নীলাদ্রি যদি সব কথা অস্বীকার করে বসে, তাহলে বুঝবো আপনি আপনার মেয়েকে নীলাদ্রি ঘাড়ে চাপানোর জন্য একটা মিথ্যের গল্প ফেলে এসেছেন। বলছি আমাদের নামে অপবাদ দিলে কিন্তু আমি লঙ্কা কাণ্ড আর কুরুক্ষেত্র দুটো একসাথে বাঁধিয়ে দেবো। বঙ্কিম কাকা, তুমি? বঙ্কিম নয়, আমি বাঁকা বাকলি। আমি বাঁকা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। আমি শুধু একটা কথাই জানতে চাই, তোমার ভাই নীলাদ্রি আমার মেয়েকে বিয়ে করবে কিনা? অসম্ভব। বিয়েটা কোনো পুতুল খেলা নয় যে যাকে তাকে পুতুল খেলার বউ সাজিয়ে নিতে হবে। বৌদি, বৌদি এরা সব কি বলতে এসেছে? সেটাই তো তোর কাছে জানতে চাই রে হতভাগা। এই মেয়েটা এই বাড়ির বউ হওয়ার অধিকার আদায় করতে ছুটে আসে কোন স্পর্ধায়? কি বলে দাদা? বিউটি এসেছে বাড়িতে বউ আর অধিকার আদায় করতে, কিন্তু কেন? তার আগে আয়, তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর, আমি যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তর দিবি। এক বর্ণ মিথ্যে বলবি না। বল নীলাদ্রি, বল।
তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। তুমি যে আমার স্নেহময়ী মা গো বৌদি, আর মাকে ছুঁয়ে কোনো সন্তানকে কখনো মিথ্যে বলতে পারে? এই তোমার মাথায় হাত রেখে আমি বলছি, আমি একটাও মিথ্যে বলবো না। বলো বলো তুমি কি জানতে চাও? আরে আরে নীলাদ্রি, তুই নাকি গোপনে মেয়েটার সঙ্গে মেলামেশা করেছিস, তার ফলে নাকি ও তোর বাচ্চার মা হতে চলে? না, সেই বাচ্চার দায়িত্ব নিতে ও তোকে বিয়ে করতে ছুটে এসেছে। মিথ্যে কথা, ওকে আমি ভালো করে চিনি দাদা। ও একটা অসভ্য বাজে মেয়ে, অনেকবার আমার সাথে গায়ে পড়ে অসভ্যতা করার চেষ্টা করেছিল, কিন্তু আমি ওকে পাত্তা দিইনি। আমি তোমার গায়ে পড়তাম না, তুমি আমার গায়ে পড়ে বললে? তখন তোমাকে আমি কতবার বলেছি বিয়ের আগে এইভাবে মেলামেশা করো না, তখন তুমি আমাকে কত ভালো ভালো কথা বলেছিলে, মনে নেই? কি বলেছিলাম? তুমি বলনি যে আমি তোমাকে বিয়ে করে নেবো, তাহলে তাহলে আগে তো ভয় পাচ্ছ কেন? এই সরকার নেই, আরেকটা বাজে কথা বলে। তারপর যখন শুনলে যে তোমার সঙ্গে মেলামেশার ফলে আমি অন্তঃসত্ত্বা, তখন আর একটা যদি বাজে কথা বলেছো, এবার তো তোমায় তাহলে আমি খুন করব। এত বড় অপকর্ম করে আবার ধামা চাপা দেওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে। তোমার ঘর গোষ্ঠীকে যদি না জেলে ঢুকিয়েছি তো আমার নামও বাঁকা বাকলি নয়। চলে আয় মা, আমরা থানাতেই যাবো। তোমরা থানায় যেও না, নীলাদ্রি নতুন চাকরিতে ঢুকেছে, এ সময় যদি ওই জেলে যায় তাহলে যে চাকরিটা চলে যাবে। নীলকণ্ঠ, তাছাড়া সমস্যাটা যখন আমাদের নিজেদের মধ্যে ঘটেছে তখন আমরা নিজেরাই মিটিয়ে নেব। কিভাবে মেটাবে গো, কিভাবে মেটাবে? ওরা মিথ্যে অজুহাত খাড়া করে আমার নীলাদ্রিকে এরা বলির পাঁঠা করতে চাইছে, কিন্তু আমি জানি আমার নীলাদ্রি কখনো এমন কাজ করতে পারে না। তবু এরা আমার নীলাদ্রিকে দোষী সাজাতে চাইছে। আর এই মুহূর্তে দোষী শব্দগুলোর কোনো মূল্য নেই বড় বউ। এদেশের আইন মেয়েদের মুখের কথায় মান্যতা দেয়। এই মেয়েটা যদি থানায় গিয়ে একটা কমপ্লেন করে তাহলে সত্যি মিথ্যা প্রমাণ হওয়ার আগে নীলাদ্রির জেল হয়ে যাবে। তাই বলছি, শুধুমাত্র পরিবারের সম্মান বাঁচাতে নয়, নিজেকে বাঁচতে এই মেয়েটাকে তুই বিয়ে করবে ভাই। না, এ কখনো সম্ভব নয় দাদা। যে মেয়েটা নিজের স্বার্থের জন্য নিজের চরিত্রকে কলঙ্কিত করে অন্যের উপর মিথ্যা অপবাদের বোঝা চাপাতে পারে, সে কখনো কারো স্ত্রী হওয়ার যোগ্য নয়। ও যদি থানা পুলিশ করে তাহলে তুই একেবারে নিজে শেষ হয়ে যাবে রে ভাই, শেষ হয়ে যাবে। দাদা, ওকে বিয়ে করে শেষ হওয়ার চেয়ে একেবারে তিল করে শেষ হচ্ছে কি নিজেকে একেবারে শেষ হয়ে যাওয়া অনেক ভালো দাদা। তাই তোর দেওয়া মিথ্যা অভিযোগ মাথায় নিয়ে আজ আমি জেল খাটতে চললাম। মাত্র দুদিন হলো কাকনের বিয়ে দিয়েছি, ওর মেয়ের পুরো ঋণ শোধ বাকি পড়ে আছে। এই সময় তুই যদি জেলে যাস তাহলে ওই ঋণ আমি কেমন করে শোধ করব ভাই। তাই বলছি, জেলে যাওয়ার আগে তুই বরং আমার এমন নিষ্ঠুর কথা তুমি বলো না দাদা। আমি তোমার জন্য সব অপবাদ সইব দাদা, আমি তোমার জন্য সব অপবাদ সইব। তোমরা বিয়ের আয়োজন করো, আমি এ বিয়েই করব। বাবা, ও বিয়ে করবো বলছে, এবার তুমি আমার বিয়েটা বেশ ধুমধাম করে দিয়ে দাও। নিশ্চয়ই দেব রে মা। আমি হলাম বাঁকা বাকলি, আমি বাঁকা হয়ে চলি কিন্তু সোজা কথা বলি। আমি তোকে কথা দিচ্ছি, এমন ধুমধাম করে আমি তোর বিয়ে দেব। না, কোনো ধুমধাম করে নয়, বিয়েটা হবে মন্দিরে চুপি চুপি। যাও বঙ্কিম কাকা, তুমি বিয়ের আয়োজন করো,
কোনো লোকাচার নয়, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নয়, নিতান্ত ঈশ্বরের মতো চুপি চুপি কাল হরে মন্দিরে তোমার মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে। ছিন্ন পাতা কোথা থেকে হয়ে সে তো কেউ জানে না। ঝড়েরই হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে হয়ে লিখেছে তার কপালে কি সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। ফুলসজ্জা, আজ আমার ফুলসজ্জা, এই হোটেল মানুষের নির্জন কক্ষে আজ আমার ফুলসজ্জা, আজ আমার কত আনন্দ, কত হাসি গান। কিন্তু কিন্তু এই সেই আনন্দের ভাগটা যদি আমার আমার রাহুলের সঙ্গে ভাগ করে নিতে পারতাম। ছি, আমি স্বার্থপরের মতো একজনের জীবনটাকে মরুভূমি করে দিয়ে আরেকজনকে নিয়ে আমি বিয়ের বাসর সাজাতে যাচ্ছি। বাসর গুটিয়ে এবার তুমি যৌবনের আসর সাজাও কাকন। সে কি যার সাথে মালা বদল করলে সেই একরাজের স্বামীকেই চিনতে পারছো না? কিন্তু এই বেশি কেন? তুমি কি ভাবলে আজও আমি নকল বরের সাথে নকল মহব্বতের সুর তুমি তোমায় বলবো মাই ডার্লিং কাকন? আরে জানে মন ধরকন হাসতে তোমার লজ্জা করছে না? মাত্র আমি গৌতম সেজে বিয়ে টোপ পেলে তোমায় স্বীকার করলেও আমি তোমার আসল স্বামী গৌতম নয়, আমি শেখ ওসমান আলী। নির্লজ্জের মতো আর একদম হাসবে না। হাসতে তোমার লজ্জা করছে না? লজ্জা করে না? আমার জীবনটাকে এভাবে কেন নষ্ট করলে? কেন তুমি নকল বিয়ে করে নিজের আসল পরিচয় লুকিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিলে বলো কেন? নকল বিয়ে হয়েছে বলে মন খারাপ করো না কাকু। ফুলসজ্জাটা কিন্তু তোমার আসলই হবে। প্রতি রাতে নিত্য নতুন স্বামীর সাথে হবে তোমার ফুলসজ্জা। কি বলে তুমি? হ্যাঁ, তুমি তোমার যৌবনের জল তরঙ্গ বাজিয়ে মোহব্বতের জলসাঘর সাজিয়ে ময়ূরীর মতো নাচবে। অক্ষয় নাচের তালে তালে তোমার সর্বাঙ্গে উথাল পাতাল করবে কামনার ঢেউ। আর সেই ঢেউয়ের মুখে ঝাঁপিয়ে পড়তে দলে দলে ছুটে আসবে অসংখ্য মধুলভী মধুব। তাদের লালসার বাজারে নিলাম হবে তোমার প্যার, মোহব্বত, ভালোবাসা। তুমি যেই ধর্মেরই মানুষ হও না কেন, হিন্দু ধর্মের মতে তুমি আমাকে বিয়ে করেছো। ওই অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছো। তুমি আমার স্বামী, তাই স্বামী হয়ে এইভাবে স্ত্রীর সিঁদুরটাকে তুমি কলঙ্কিত করতে দিও না গো। আমি তোমার মায়ের। এ বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই ছিল নকল। তাই এ বিয়ে শাঁখা সিঁদুর কিছুই আমি মানি না। তাই তোমার এই সিঁদুর আমি মুছে দেব। কি করছো ওসমান? এভাবে ওর সিঁদুরটা মুছে দিলে ওকে বউ বউ মনে হবে কি করে? আর ওকে যদি বউ বউ মনে না হয় তাহলে ওকে নিয়ে আমি ফুলসজ্জা করবো কেমন করে? এই দেখুন আপনার
ফুল সজ্জার ফুল কেমন আর বুকে কত মধু জমিয়ে রেখেছে সেটা তো বলবে না। আর সেই মধু আমি পান করব বলে এত নাটক করে ওকে এখানে নিয়ে আসা। মনে পড়ে কখন? মনে পড়ে সেই দিনের কথা যেদিন সামান্য কারণে তুমি আমার গাড়ে চড় মেরেছিলে আর তোমার রাহুলকে দিয়ে তুমি আমায় অপমান করিয়েছিলে। সব কথা ভুলে গেছি। আমি আমার জীবনের পূর্বদিনের সমস্ত কথা, আমি জীবনের ইতিহাস বলে সবকিছু ভুলে যাব। দয়া করে আপনি আমাকে এখান থেকে যেতে দিন। আমাকে এখান থেকে যেতে। তুমি চলে গেলে এখানে কারি কারি টাকা খরচ করে যে ফুলসজ্জার খাটটা সাজিয়েছি সেটার কি হবে কাকা? ওর জেদের সাথে জোড়াজড়ি না করে আপনি আপনার কাজ শুরু করে দিন স্যার। আর তার আগে আমার পারিশ্রমিকটা মিটিয়ে দিন। এই নাও তোমার পারিশ্রমিক 50,000 টাকা। থ্যাংক ইউ স্যার। ওই টাকা তুমি ফিরিয়ে দাও। এইভাবে তুমি আমাকে বিক্রি করে দিও না। বেশি ঘানায় পানায় না করে কাজে লেগে যাও, দেখবে নিজেকে একেবারে সোনা দিয়ে মুড়িয়ে নিতে পারবে আর সেই সঙ্গে জীবনটাকেও দারুণভাবে উপভোগ করতে পারে। চাই না, এই নোংরা জীবন আমি চাই না। বাবু মশাইরা, আপনার শুনুন, একদল নরপশু মিথ্যে বিয়ে নামক নাটক করে আমার নারীত্বকে বিক্রি করতে চাইছে বর্ণ সাজিয়ে। না, আপনারা আমাকে রক্ষা করুন, বাবু মশাই। তোমার চিৎকার এখানে কেউ শুনতে পাবে না কখন, কারণ এই হোটেল মনীষাকে আমি এমন ভাবে বানিয়েছি যেখানে বাইরের আওয়াজ ভেতরে আসবে না আর ভেতরের আওয়াজ কখনো বাইরে যাবে না। আমি এখান থেকে চলে যাব, যেমন করে হোক আমি এখান থেকে চলে। দাঁড়াও কখন, কোথায় যাবে? আজ আমাদের প্রথম ফুলসজ্জা, সজ্জার ফুলগুলো মৌম গন্ধে আমাদের ডাকছে। তাই এসো, এই সুযোগে আমরা শরীর ও মনটাকে একটু চাঙ্গা করে নিই। এটা মদ নয়, এটা হলো মোজ মস্তির এনার্জি মেডিসিন। এসো, আমি নিজের হাতে তোমাকে এই মেডিসিন খাইয়ে দেবো। আর কখন খাও প্লিজ। এটা খেলে তুমি তোমার অতীতটাকে ভুলে নতুন জীবনটাকে দারুণ ভাবে এনজয় করবে। খাও বলছো। চলে গেল বুকটা, শরীরটা আমার চলে পড়ে চাই। কোনো কিছুই চলেনি কাকন, শুধু তোমার ভিতরের অন্তঃসত্ত্বাটাকে জ্বালিয়ে দিয়ে তোমাকে আবার পুনর্জন্ম দেওয়া হলো। আজ থেকে তুমি কাকন থেকে হয়ে গেলে মিস কাকাবতী। এবার নাচো কাকাবতী, নাচো। নাচবো আমি যৌবনের লোহর তুলে নাচবো। একবার যখন লজ্জার ঘুমটা সরিয়ে নাচতে নেমেছি, তখন আজ আমি সংকোচের ঘুমটা টানবো না। আমার স্বপ্নের ফুলের পাপড়িগুলোকে আমি একটা একটা করে ছুঁড়ে ফেলে, আর তারপরে জলসাগরে ওই বাবুদের উদ্দেশ্যে আমি গাইব। তোমরা পয়সা দিয়ে গাইতে কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আছে?
গো মেরে অহংকারিকা কোন সুন্দরী, তোমাকে আমি চাঁদে তুলে নিয়েছি, এবার থেকে তুমি হবে আমার টাইম পাস আর টাকা রোজগারের মেশিন। এই কে আছিস? মেয়েটাকে একটু নজরে নজরে রাখবি। ও লড়কি এত নেশা করেছে যে বেহুশ হয়ে গেছে। আমি ওকে গেস্ট রুমে শুয়ে দিয়েছি। গুড, ভেরি গুড। মেয়েটার উপর একটু নজর রাখবি। এখানে নতুন তো, এখানকার লাইফটাকে মানিয়ে নিতে ওর হয়তো একটু টাইম লেগে যাবে। আপনি বিলকুল সোচবেন না স্যার, আপনি যেমনটি চাইবেন আমি इसको তেমনটি तैयार करिए देंगे। लेकिन सर हमारे एक तो हमारा एक जिगरी दोस्त आते सर, हमारा एक जिगरी दोस्त आते सर, उसको नौकरी चाहिए। मेहरबानी करके जो भी एक तो नौकरी दीजिए सर। তোমার জিগরি দোস্ত কই আগে তো কখনো বলেনি? কেমন করে বলবে স্যার? ও ততদিন জেলে ছিল। জেলে ছিল? हाँ सर, वो एक स्मगलिंग के में काम करते। एक दिन पुलिस पकड़े नहीं लो, बस 3 साल का जेल हो गया। जेल থেকে বার হয়ে বেরোজগারে ঘুরছিল। एक दिन अचानक से हमारे साथ देखा होते बहुत अफसोस করছিল স্যার। জেল ফেরত আদমি স্মাগলিং গ্যাংয়ের হয়ে কাজ। আরে আমি তো এমনই একজনকে খুঁজছিলাম। তা কোথায় তোমার দোস্ত? কি নাম তার? तूफान सिंह। जी हाँ सर, ये तूफान যেখানে যায় সেখানে कुछ ना कुछ निशान भी রেখে যায়। नमस्ते सर। কি হলো স্যার, থমকে গেলেন কেন? তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমার ওই চোখ দুটো